ডিসেম্বরের মধ্যে ভোটের আশ্বাস পায়নি বিএনপি, সংস্কারের উসিলায় দেরি হলে ফিরতে পারে স্বৈরাচার, মন্তব্য মোশাররফের। আওয়ামী লীগ আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণার দাবি এনসিপির, সংস্কার ছাড়া ভোট মানবে না জনগণ, দাবি জামায়াতের। আজও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা, সন্ধ্যায় যমুনায় হবে বৈঠক। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কমিশন বাড়ানো সহ 10 দাবিতে 8 ঘন্টা সারা দেশে পেট্রোল পাম্প বন্ধ, মালিক ঐক্য পরিষদের আন্দোলন। আসন্ন বাজেটে বাড়তে পারে করমুক্ত আয় সীমা, মূল্যস্ফীতি বিবেচনায় 4 লাখ টাকা পর্যন্ত বাড়ানোর চিন্তা। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সঙ্গে আছে আমি শাজবিন হাসান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবির বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে কোনো আশ্বাস পায়নি বিএনপি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সংস্কারের উসিলায় নির্বাচন দিতে দেরি হলে স্বৈরাচার পুনর্বাসিত হওয়ার সুযোগ পাবে, আর তার দায়িত্ব নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে শনিবার সন্ধ্যা 7:15টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন বিএনপির প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর আব্দুল মঈন খান। প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা থেকে তৈরি রাজনৈতিক জটিলতার সময়ে বিএনপির সঙ্গে অনুষ্ঠিত হলো এই বৈঠক। 50 মিনিটের বৈঠকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চান বিএনপি নেতারা। পরে তারা বলেন, সংস্কারের উছিলায় নির্বাচন দেরি হলে সংকট বাড়বে। সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি। নির্বাচন যত বিলম্ব করা হবে, আমরা মনে করি জাতির কাছে আবার স্বৈরাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। নিরাপত্তা উপদেষ্টা এবং আর 2 জন ছাত্র উপদেষ্টা, যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি, মুখেও বলেছি। সেই আশ্বাস ওনারা দেখবেন, আমরা আমাদের বক্তব্য দিয়েছি। এদিকে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন করতে চান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেছেন প্রফেসর ইউনূস আজকে তার মিটিংয়ে 3টা পার্টিকে বলেছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। তো জামাত তার এই টাইমলাইনকে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে এটা তাদের সমর্থন আছে। কয়েকজন উপদেষ্টার পদত্যাগের দাবি তুলেছে বিএনপি। এ নিয়ে প্রধান উপদেষ্টার মনোভাব জানতে চাইলে প্রেস সচিব জানান, বিএনপির কথা মন দিয়ে শুনেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তারা বলেছেন তার নেতৃত্বে তাদের আস্থা আছে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনের জন্য সরকারকে নির্দিষ্ট সময় বেঁধে দিতে চায় না জামায়াত, তবে দলটি মনে করে আগামী বছরের ফেব্রুয়ারির পর তাহলে তা সরকারের জন্য ভালো হবে না। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কথা জানান দলের আমির ডক্টর শফিকুর রহমান। এদিকে সংস্কার, গণহত্যার বিচার ও নির্বাচন নিয়ে সরকারের কাছে রোডম্যাপ চেয়েছে জাতীয় নাগরিক পার্টি। শনিবার রাত 8টার কিছু পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেন জামায়াতে ইসলামীর 2 নেতা। বৈঠক শেষে দলের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, নির্বাচনের জন্য সরকারকে কোনো সময় বেঁধে দেননি তারা। যদি সংস্কার শেষ হয়ে যায় তাহলে ফেব্রুয়ারির মধ্যভাগে এটা হতে পারে, আর যদি সংস্কারের ভিতরে শেষ না হয় আর একটু সময় লাগে, এরপরেই যেহেতু রোজা শুরু হয়ে যাবে, রোজার পর হতে হবে, তারপরে এটাকে টেনে লম্বা করলে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। আমাদের দেশের আবহাওয়া এটা এলাও করবে না।
জামায়াতের পর যমুনায় প্রবেশ করেন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ সহ জাতীয় নাগরিক পার্টির 4 নেতা। বৈঠক শেষে তারা জানান, সংস্কার, গণহত্যার বিচার ও নির্বাচন নিয়ে সরকারের কাছে রোডম্যাপ চেয়েছে এনসিপি। এ সময় নির্বাচন কমিশন পুনর্গঠন এবং সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান তারা। জুলাই গণহত্যার বিচার এবং যে সংস্কার প্রক্রিয়া চলমান এবং সংস্কারের যে জুলাই সনদ ঘোষণা হওয়ার কথা, নির্বাচনের কথা বলছি, গণপরিষদ এবং আইনসভা নির্বাচন, এই 3টি সমন্বিত একটি পরিকল্পনা, সুনির্দিষ্ট পরিকল্পনা বা রোডম্যাপ যাতে একত্রে সরকার ঘোষণা করে। এদিকে পদত্যাগ নয়, বিএনপি, জামাত ও এনসিপি প্রধান উপদেষ্টাকে সমর্থন জানিয়েছে উল্লেখ করে প্রেস সচিব জানান, ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে নির্বাচন, এর বাইরে নয়। ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, এইটা উনি বারবার বলেছেন এবং কালকে অনেকগুলো পলিটিক্যাল পার্টি আছে তাদের সাথে উনি, আমার মনে হয় এই কথাটাই উনি, এই যে জুন 30 তারিখ তো একটা সুনির্দিষ্ট ডেট, ঠিক না? উনি বলছেন যে এর বাইরে যাবে না। বৈঠকে এনসিপি আওয়ামী লীগ আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণার দাবি করেছে বলেও জানান প্রেস সচিব। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বৈঠক হওয়ার কথা রয়েছে। সন্ধ্যা 5:45টায় বৈঠক ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তার দলের পক্ষ থেকে বৈঠকে অংশ নেবেন। এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস, আমার বাংলাদেশ এবি পার্টি, জমিয়তে উলমায়ে ইসলাম, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, নেজাম ইসলামী পার্টি ও হেফাজত ইসলামের শীর্ষ নেতারা বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। বৈঠকে সংস্কার, নির্বাচন ও স্বৈরতন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের করণীয় নিয়ে পরামর্শ দেবেন রাজনৈতিক নেতারা। কেউ সরকারের দায়িত্ব পালনে বাধা দিলে তা জনসম্মুখে তুলে ধরা হবে, এই হুঁশিয়ারি দিয়ে বিবৃতি দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে বলা হয়েছে, পরাজিত শক্তির ইন্ধন বা বিদেশি ষড়যন্ত্রের কেউ অংশ হলে তাদের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার দুপুরে পরিকল্পনা কমিশনে একের সভার পর প্রধান উপদেষ্টার সভাপতিত্বে হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। পরে এক বিবৃতিতে বলা হয়, শত বাধা মোকাবেলা করে দায়িত্ব পালন করছে অন্তর্বর্তী সরকার। এতে উল্লেখ করা হয়েছে, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে সরকার, কিন্তু অর্পিত দায়িত্ব পালনে কেউ কেউ সংকট সৃষ্টি করছে। জনগণকে সাথে নিয়ে তাদের মোকাবেলা করা হবে বলেও জানায় উপদেষ্টা পরিষদ। বিবৃতিতে অভিযোগ করা হয়, অযৌক্তিক দাবি ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ও সংশয় ছড়ানো হচ্ছে। নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি অন্যায় করেনি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুঈন খান। তার স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর জাহিদ হোসেন দাবি করেন, রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে ডক্টর ইউনূসকে বিতর্কিত করছেন সরকারের কিছু উপদেষ্টা। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। ছাত্র জনতার অভ্যুত্থানের 9 মাসের মাথায় অনেকটাই টালমাটাল দেশের রাজনৈতিক অঙ্গন। নানা দাবিতে আন্দোলন বিক্ষোভের মাঝে নতুন আলোচনা প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন নিয়ে। জাতীয় প্রেস ক্লাবে অগ্নিসেনা ফাউন্ডেশনের মতবিনিময় সভায়ও উঠে আসে এই প্রসঙ্গ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেন, রাষ্ট্রীয় ক্ষমতাকে যারা সম্পত্তি মনে করছেন, বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে প্রধান উপদেষ্টাকে বিতর্কিত করছেন তারাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের কতিপয় উপদেষ্টা অতি কথন, যাদেরকে দেশের মানুষ চিনেও না, জানেও না, আবার কিছুক্ষণ পরেই কথাবার্তা প্রত্যাহার করার যে মানসিকতা, এগুলো করে দয়া করে কনফিউশন সৃষ্টি করবেন না। বিএনপি বলছে, গণতান্ত্রিক দলের নির্বাচনের দাবি স্বাভাবিক। এ নিয়ে গণতন্ত্র বিরোধীরা বাধা দিচ্ছে বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। যারা আমাদের অভিহিত করছে, প্রকাশ্য করছে, পত্রিকায় লিখছে যে বিএনপি পাগল হয়ে গিয়েছে নির্বাচনের জন্য, তো আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি পাগল হয়ে থাকি, আমরা তো সঠিক পথেই যাচ্ছি, কারণ আমরা গণতন্ত্র চাই, আমরা তো এটা প্রকাশ্যে বলে থাকি। এখানে অপরাধটা কোথায়? উল্টো কথা বলতে হয়, যারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় না তারা গণতন্ত্র চায় না, তারা এদেশে মানুষের কল্যাণ চায় না।
নির্বাচন নিয়ে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের একই আলোচনা অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর দাবি করেন, রাজনীতিবিদদের বাদ দিয়ে দেশে বিরাজনীতিকরণের ষড়যন্ত্র চলছে। আপনার রাজনৈতিক দলগুলোর সাথে সেই আস্থা বিশ্বাসের সম্পর্ক অর্জন করতে হবে। আপনি যদি শুধু কিচেন ক্যাবিনেটের ষড়যন্ত্রে আপনি যদি পা দিয়ে যদি আপনি রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করে ফেলেন, তাহলে আপনি নিজে অসম্মানিত হবেন, দেশকে একটা বিপদের মধ্যে ফেলাবেন। দেশে স্থিতিশীলতার জন্য নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও জানান বক্তারা। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই সরকার নির্বাচিত নয়, তাই তাদের উচিত ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া। শনিবার বিকেলে বগুড়ায় তারুণ্যের সমাবেশে নজরুল ইসলাম খান এই কথা বলেন। জনগণের সরকার প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলেও মন্তব্য করেন তিনি। সমাবেশে রুহুল কবির রিজভী উপদেষ্টাদের ভুল ত্রুটি শুধরে নেওয়ার আহ্বান জানান। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বগুড়ার সেন্ট্রাল হাই স্কুল মাঠে সমাবেশের আয়োজন হয়। বৃষ্টি উপেক্ষা করে অংশ নেন রাজশাহী রংপুর বিভাগের 16 জেলার নেতাকর্মীরা। সমাবেশে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধানের কাজ জনগণের সরকার প্রতিষ্ঠা করা। জনগণ স্থায়ী সরকার চায়, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠাই প্রথম কাজ। জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা প্রথম কাজ। জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য এমন একটা সরকার প্রতিষ্ঠাই প্রথম কাজ। নাতির বয়সীদের উপদেষ্টা করার কারণে প্রধান উপদেষ্টার কিছু ভুল হয়েছে বলে মন্তব্য করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি শুধু ছেলেদের দিয়ে না, ছেলের বয়সী নয়, নাতির বয়সী অনেক অ্যাডভাইজার করার কারণে কিছু তার ভুল হচ্ছে, কিছু তার ভুল হচ্ছে। এ সময় উপদেষ্টাদের ভুল শুধরে নেওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী। আসলে শুধরানো দরকার। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। অধ্যাপক ইউনূস দায়িত্ব থেকে দেশকে নির্বাচনের পথে নিয়ে যাবেন বলে আশা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার সকালে এনসিপির এক জরুরি সংবাদ সম্মেলনে বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও নির্বাচন নিয়ে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তিনি। দুই ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই জানিয়ে নাহিদ বলেন, তারা রাজনীতি করতে চাইলে সরকার থেকে পদত্যাগের পরই করতে হবে। শনিবার সকালে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে জাতীয় নাগরিক পার্টি। আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে চলমান সংকট সমাধান করা দরকার। বিএনপির সমালোচনা করে এনসিপি নেতা বলেন, দলটি শুধুই জাতীয় নির্বাচন চায়, কিন্তু অন্তর্বর্তী সরকারের দায়িত্ব কেবল জাতীয় নির্বাচন আয়োজনে সীমাবদ্ধ নয়। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়বদ্ধতা রয়েছে এই সরকারের। নতুন সংবিধান চাই, সেটার জন্য গণপরিষদ নির্বাচন চাই, আমরা মৌলিক সংস্কারের জন্য জুলাই সনদ চাই, আমরা বিচার চাই। কিন্তু বিএনপি সবসময় নির্বাচনের কথা বলে গিয়েছে, একটা জাতীয় নির্বাচনই, কিন্তু শুধু একটা জাতীয় নির্বাচনই এই গণঅভ্যুত্থানের পরে আমাদের একমাত্র আকাঙ্ক্ষা না। নাহিদ ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা তার প্রতিশ্রুতি মতো কাজ করতে পারছেন না বলেই সরে যেতে চেয়েছেন। নির্বাচন কমিশন আস্থা হারিয়েছে, তাই তাদের আস্থার জায়গায় আসার চেষ্টা করতে হবে অথবা স্থান ছেড়ে দিতে হবে। দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান এই এনসিপি নেতা। আমরা মনে করি যে অতি দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা সম্ভব এবং সেটার জন্য নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত। সেনাবাহিনী যেন রাজনৈতিক কোনো বিষয়ে হস্তক্ষেপ না করে সে আহ্বান জানান নাহিদ ইসলাম। বলেন, 1/11-এর মতো ঘটনা ঘটলে তা দেশের জন্যই ক্ষতিকর। 1/11-এর ঘটনা জানি, এই সকল ঘটনা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য এবং আমাদের সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে কারোর জন্য কিন্তু কখনোই ভালো ফলাফল নিয়ে আসেনি। ফলে সেই বিষয়টা যাতে আমরা সকলেই বিবেচনা করি, যার যেটা কাজ, যার যেটা দায়িত্ব সেটাই যাতে সে পালন করে। এদিকে করিডোর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এই প্রত্যেকটা বিষয়ে যেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে সরকার সিদ্ধান্তে আসে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থাতেই সমীচীন নয় বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, গত কয়েকদিনের ঘটনায় তার দল বিচলিত নয়, তবে সতর্ক দৃষ্টি রাখছেন।
সরকারকে নির্বাচনে বাধ্য করতে নয়, সহায়তা করতে চায় জামায়াত ইসলামী, বলেন তিনি। শনিবার সকালে রাজধানীর মগবাজারে শুরা অধিবেশনে জামায়াতের আমির আরও বলেন, সেনাবাহিনীকে সব বিতর্ক থেকে দূরে রাখা উচিত। দলীয় সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় মজলিসে শুরার সমাপনী অধিবেশনে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সারা দেশের আমির, সেক্রেটারি সহ কেন্দ্রীয় নেতারা। দলের আগামী দিনের করণীয় বিষয়ে আলোচনা করেন তারা। অধিবেশনে উদ্বোধন করে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে সব পক্ষের আলোচনার মধ্য দিয়ে সমাধান সম্ভব। এ দায়িত্ব সকল রাজনৈতিক দল এবং অংশীজন স্বেচ্ছায় আমরা তার উপর অর্পণ করেছি। আমাদের দায়িত্ব তাকে সহযোগিতা করা তার সার্বিক কাজে। জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত বিষয়ে সব পক্ষের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মন্তব্য করেন জামাতের আমির। নির্বাচনকে অর্থবহ করার জন্য গুরুত্বপূর্ণ কিছু সংস্কার লাগবে। আমরা বলেছিলাম যে সংস্কারের একটা রোডম্যাপ দেওয়া হোক, যে এই মাসের ভিতরে সংস্কার সম্পন্ন হবে, এরপরেই নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশাপাশি দেওয়া হোক। সেনাবাহিনীকে সব বিতর্ক থেকে দূরে রাখা উচিত বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। কারো বিতর্কিত কর্মকাণ্ডে সেনাবাহিনী যেন বিতর্কিত না হয় সেই বিষয়ে সতর্ক করেন জামাত প্রধান। সেনাবাহিনীকে বিতর্কিত করলে একটা স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। আমরা সেই সমূহ বিতর্ক থেকে আমাদের প্রিয় গর্বিত সেনাবাহিনীকে আমরা মুক্ত রাখতে চাই। বিগত ১.৫ দশকে গুম খুনে জড়িতদের বিচারের দৃশ্যমান অগ্রগতি নেই বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। দোষীদের বিচার না হলে দেশ গভীর অন্ধকারে নিমজ্জিত হওয়ার শঙ্কা জানান জামায়াতে ইসলামের আমির। এই প্রক্রিয়ায় তারা যেন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় সরকার গঠনের দাবিতে বিক্ষোভ করেছে দেশের সর্বস্তরের জনগণ, ব্যানারে আন্দোলনকারীরা। এ সময় ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে শাহবাগে তারা মার্চ ফর ইউনূস নামে কর্মসূচি পালন করে। শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে কর্মসূচিতে সংবিধান সংস্কার, জুলাই গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার এবং ডক্টর ইউনূসকে 5 বছর সময় দেওয়ার দাবি জানায় তারা। পাশাপাশি সব নির্যাতিত রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি জাতীয় সরকারের দাবিও তাদের। তিন জেলায় সীমান্ত দিয়ে বিএসএফের পুশ ইন করা 54 জনকে আটক করেছে বিজিবি। এর মধ্যে সিলেটে 21, পঞ্চগড়ে 21 এবং কুড়িগ্রাম সীমান্ত দিয়ে 12 জনকে পুশ ইন করে বিএসএফ। শনিবার বিজিবি জানায়, জকিগঞ্জের লোভাছড়া সীমান্ত এলাকা দিয়ে ভোরে 21 জনকে আটক করে বিজিবির টহল দল। আটকদের মধ্যে 4 জন নারী ও 5 জন শিশু। প্রশাসন বলছে তাদের পরিচয় নিশ্চিতের কাজ চলছে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারি সীমান্ত দিয়ে 12 জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিকেলে তাদেরকে ভুরুঙ্গামারি থানা পুলিশের নিকট হস্তান্তর করে বিজিবি। আটকদের সবাই কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাসিন্দা। এদিকে পঞ্চগড় সীমান্তে পুশ ইন করা নারী শিশুসহ 21 বাংলাদেশি নাগরিককে পরিবারের কাছে ফেরত দিয়েছে প্রশাসন। কমিশন বৃদ্ধি সহ 10 দাবিতে সকাল 6টা থেকে 8 ঘন্টা সারা দেশে পেট্রোল পাম্প বন্ধ, ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে। পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরির মালিক ঐক্য পরিষদের ডাকে চলছে এই কর্মসূচি। তাদের বিজ্ঞপ্তিতে শনিবারের মধ্যে তেল বিক্রির কমিশন ন্যূনতম 7% করা, ট্যাঙ্ক লরি চালকদের লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স সহ 10 দফা দাবি পূরণের আহ্বান জানানো হয়। দাবি পূরণ না হওয়ায় আজ সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত কর্মবিরতি ঘোষণা দেন তারা। এতে সারা দেশে 4,500 পেট্রোল পাম্প, ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকছে। পেট্রোল পাম্প ধর্মঘট নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান হাবিব। অপু, রাজশাহী পেট্রোল পাম্পগুলোতে ধর্মঘটের কি প্রভাব দেখছেন? ধর্মঘট কি 8 ঘন্টাতেই শেষ হচ্ছে নাকি আরো কোনো কর্মসূচি আসছে?
আজ সকাল 6টা থেকেই মূলত তাদের এই ধর্মঘট কর্মসূচি শুরু হয়েছে। ধর্মঘটের প্রভাব এরই মধ্যে পড়ছে, সেটি হলো যে রাজশাহীর যেসব পাম্পগুলো আছে সেগুলোতে আজকে মূলত সকাল থেকে তারা তেল বিক্রি বন্ধ রেখেছে এবং সেটা আমরা রাজশাহী শহরের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। এর বাইরে পুরো জেলার যে পাম্প সেগুলোই মূলত সব জায়গাতেই পাম্পের তেল বিক্রি বন্ধ আছে এবং এর পাশাপাশি যে তাদের যে তেল বহনকারী যে গাড়ি ট্যাঙ্ক লরি তাদের যে সেটিও চলাচল বন্ধ রয়েছে। রাজশাহীর এই পুরো রাজশাহী জেলাতে 50টি পাম্প আছে, তারা সকাল থেকে তাদের তেল বিক্রি বন্ধ রেখেছে। আর যে ট্রাকগুলো তাদের যে গাড়িগুলো আছে সেই সংখ্যাটা প্রায় 100টি। এই সবগুলোতেই মূলত তাদের এই আজকের যে কর্মসূচি সেটি পালিত হচ্ছে। তাদের যে সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প যে এজেন্ট এবং যে যানবাহন তাদের যে গাড়ির সেই সব মিলিয়ে তারা যে কার্যক্রমটি পরিচালনা করে এই সংগঠন, তারা যেটি বলছেন, রাজশাহীর যে পাম্প মালিকদের সাধারণ সম্পাদক আনিসুর রহমান শিমুল, তার সাথে আমার কথা হচ্ছিল। তিনি যেটি বলছেন যে তাদের এই যে 10 দফা দাবি, এই দাবির জন্য তারা দীর্ঘদিন ধরেই কথা বলে আসছে সরকারের সাথে, কিন্তু এটির বাস্তবায়ন নেই। বিগত সময়ের যে তারা বহু বছর ধরেই এই দাবিগুলো জানিয়ে আসছেন, আলোচনা হয় কিন্তু কার্যকর কোনো কিছু হয় না। বর্তমান সরকার যে সরকার দায়িত্ব নেওয়ার পরেও তারা এই আলোচনা নতুন করে শুরু করে, কিন্তু এখন পর্যন্ত নতুন করে কোনো কার্যকর কিছু উদ্যোগ না দেখার কারণেই তারা এই কর্মসূচি ঘোষণা করছে। আজকে তারা যেটি বলছেন যে আজকে মূলত 8 ঘন্টার যে কর্মসূচি, এটি তারা মূলত সরকারের প্রতি এক ধরনের চাপ তৈরি করতে চায় বা তাদেরকে দেখাতে চায়। এটির প্রভাব যেটি পড়বে সেটির চাইতে বড় কথা হচ্ছে তাদের বক্তব্য হচ্ছে যে তাদের দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কর্মসূচি দিতে পারে, সেটি তারা বলতে চাচ্ছেন। এবং আজকের এই কর্মসূচিটা মূলত দুপুর 2টাতেই শেষ হবে ধর্মঘট কর্মসূচি এবং এরপরই তারা পেট্রোল পাম্পগুলো খুলে যাবে। তবে পরবর্তী সময়ে তারা এটি নিয়ে সরকারের সাথে আবারও আলোচনা চালিয়ে যেতে চায় এবং আলোচনা চালিয়ে তারা তাদের যে দাবি সেই দাবিগুলো মূলত বাস্তবায়ন করতে চায়। আর এটি না হলে তারা পরবর্তীতে এই দিনভর তাদের ধর্মঘট অথবা পরবর্তীতে লাগাতার কর্মসূচিও দিতে পারে, যাতে তারা তাদের দাবি আদায় করতে পারে। মূলত তাদের বক্তব্য হচ্ছে, পেট্রোল পাম্প মালিকদের বক্তব্য হচ্ছে, তারা এই দাবি আদায় না হলে পরবর্তীতে ধারাবাহিকভাবে তারা আরও কর্মসূচি চালিয়ে যাবেন। পেট্রোল পাম্প ধর্মঘট নিয়ে রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব অপু। এবার আসন্ন বাজেট নিয়ে বিশেষ প্রতিবেদন। আসছে অর্থ বছরের বাজেটে ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য আসতে পারে সুখবর, বাড়তে পারে তাদের বার্ষিক করমুক্ত আয় সীমা। বর্তমানে এই সীমা 3.5 লাখ টাকা থাকলেও মূল্যস্ফীতি বিবেচনায় আগামীবার তা 4.25 লাখ টাকা করতে চায় অন্তর্বর্তী সরকার। পরিকল্পনা উপদেষ্টা জানালেন, সাধারণ করদাতাদের স্বস্তি দেওয়ার উদ্যোগ থাকছে আগামী বাজেটে। গত 1 বছরের বেশি সময় ধরে মূল্যস্ফীতির চাপে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের করদাতারা। তবে এখন তা কিছুটা কমলেও সহনীয় মাত্রায় আসেনি। করদাতাদের স্বস্তি দিতে 2023-24 অর্থ বছরে বার্ষিক করমুক্ত আয়সীমা 50,000 টাকা বাড়িয়ে 3.5 লাখ টাকা করা হয়, কিন্তু পরে মূল্যস্ফীতি বাড়লেও বাড়েনি করমুক্ত আয়সীমা। এমন পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি উঠেছে। আসন্ন বাজেটে একজন করদাতার বার্ষিক করমুক্ত আয়সীমা 3,75,000 টাকা থেকে 4 লাখ টাকা পর্যন্ত প্রস্তাব করা হতে পারে। দারিদ্র্য বেড়েছে, কাজে আমি মনে করি যে করমুক্ত আয় নিচের সীমাটা বাড়ানোর সুযোগ আছে। করমুক্ত আয়সীমার পরের 1 লাখ টাকার উপর বর্তমানে 5% কর আরোপ হয়, তবে করের হার অপরিবর্তিত থাকতে পারে। মূল্যস্ফীতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হলে সাধারণ করদাতাদের স্বস্তি দেবে বলে মনে করেন সাবেক কর কর্মকর্তারা। সবচেয়ে ভালো হবে যে আমরা মুদ্রাস্ফীতির হারের সঙ্গে সমন্বয় করে যদি আমরা করমুক্ত সীমাটা করতে পারি, তাহলে সেটা সবার জন্য উত্তম। সুবিধা তো শুধু যে কম আয়ের পরিবাররা পাবে তা না, এই সুবিধা কিন্তু সবাই পাবে, ধনীরাও পাবে। তাদেরও মিনিমাম ট্যাক্স ওখান থেকে করমুক্ত হিসাবের সময় ওইটা বাদ দিয়ে দেওয়া হবে। কাজে এখানে একটা রেভিনিউ লস হবে।
তো ওই রেভিনিউ লসটা আপনি কিভাবে মেক আপ করবেন সেটারও তো কিছু পদক্ষেপ সেখানে থাকতে হবে। বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় করদাতাদের জন্য ন্যূনতম কর ৫,০০০ টাকা। এবার অন্যান্য সিটি কর্পোরেশন ও পৌর এলাকায় ন্যূনতম কর পরিবর্তন হতে পারে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশে বাংলাদেশিদের অবৈধ সম্পদ জব্দের চেষ্টা করা হচ্ছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বলেন এরই মধ্যে ইতিবাচক সাড়া দিয়েছে যুক্তরাজ্য। এ সময় পাচার হওয়া টাকাও দ্রুত ফিরিয়ে আনার আশা প্রকাশ করেন তিনি। শনিবার সকালে রাজধানীর ক্ষুদ্র ঋণ নিয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন গভর্নর। দেশে ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থের চাহিদা প্রায় ৬০ লাখ কোটি টাকা। তার একটি অংশের যোগান দেয় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF। সংস্থাটির নতুন একটি স্কিমের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। পরে সাংবাদিকদের তিনি জানান, বিদেশে পাচার হওয়া টাকা ও অবৈধ সম্পদ জব্দে বেশ কয়েকটি দেশের সঙ্গে কাজ চলছে। ওই সম্পদের মালিকানা যেন হস্তান্তর না হয় সেই চেষ্টাও চলছে। অনেক প্রতিষ্ঠান আছে, ব্যক্তি আছে যাদের অ্যাসেট লন্ডনে আছে, আমেরিকা ইউকেতে আছে ছড়িয়ে ছিটিয়ে, সেগুলোকে চিহ্নিত করে সেগুলোকে ফ্রিজ করতে পারলে আমরা খুশি হব। এখন যেটা হচ্ছে যে তারা এই সম্পদগুলো বিক্রি করতে পারবে না আনটিল দ্য লিগ্যাল প্রসেসটা কমপ্লিট হয়। কাজে আমরা লিগ্যাল প্রসেসটা শুরু করব এটার পরবর্তী ধাপে। এ সময় ক্ষুদ্র ঋণ প্রসঙ্গে গভর্নর বলেন, ব্যাংকের চেয়ে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর সুদের হার অনেক বেশি, ফলে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন। বাজারে যদি এক পক্ষ যদি 14-15% দেয়, আরেক পক্ষ যদি সেই একই বাজারে 26% চায় বা 24% চায়, এটা তো হয় না মানে ইন দ্য সেন্স কোনো অসুবিধা নেই, আমাদের দিক থেকে কোনো অসুবিধা নেই, মার্কেট উইল নট সাপোর্ট ইট। সেই জন্য এফিসিয়েন্সি জেনারেট করতে হবে মাইক্রো ক্রেডিট সেক্টরে। কোরবানির ঈদের আগেই বাজারে আসছে নতুন 3টি নোট, এতে থাকছে না কোনো ব্যক্তির ছবি। 3টে নোট আসছে বাজারে খুব শীঘ্রই, সেটা হচ্ছে 1000 টাকার নোট, 50 টাকা আর 20 টাকা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনবিআরের কর্মীদের কর্মবিরতিতে আমদানি কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। কাস্টমস ছাড়পত্র না পাওয়ায় পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে পারছে না। 4 দফা দাবি না মানা হলে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা বন্ধেরও হুঁশিয়ারি দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। শনিবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় সংগঠনটি। ফলে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে দেশের বিভিন্ন বন্দরে। চলতি মাসের 12 তারিখে এনবিআর বিলুপ্ত করে 2 বিভাগে বিভক্ত করার অধ্যাদেশ জারি করে সরকার। এরপর থেকে অধ্যাদেশ বাতিল এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের পদত্যাগ সহ 4 দফা দাবিতে আন্দোলন করছেন শুল্ক কর বিভাগের কর্মীরা। এরপর রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশ সংশোধনের আশ্বাস দেয় অর্থ মন্ত্রণালয়। কিন্তু এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি বহাল রাখেন। শনিবার থেকে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া বন্ধ করা হয় আমদানি কার্যক্রম। দাবি পূরণ না হলে রপ্তানি কার্যক্রম বন্ধ করার হুঁশিয়ারি দেয় এনবিআর কর্মকর্তারা। এদিন কাস্টমস হাউস এবং এলসি স্টেশন সমূহে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কর্মবিরতি চলবে। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা কর্মবিরতি আওতামুক্ত থাকবে। আগামী 26শে মে 2025 সোমবার থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। আন্দোলনের প্রভাবে কাস্টমস ছাড়পত্র না পাওয়ায় স্থলবন্দরে আটকা পড়েছে আমদানি পণ্যবাহী কয়েকশো ট্রাক। এতে চরম অর্থনৈতিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা। বেনাপোল কাস্টমসে আমদানি কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে, শুধুমাত্র রপ্তানিটা চালু আছে এবং বেনাপোল কাস্টমস বন্ধ থাকায় বন্ধ থেকে কোনো মালামাল খালাস হচ্ছে না এবং কোনো পণ্য শুল্কায়ন হচ্ছে না। এদিকে নিরাপত্তা জোরদারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এনবিআরের প্রধান কার্যালয়ে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিল্প কারখানায় ভূগর্ভের পানি ব্যবহারে মূল্য পরিশোধ করতে হবে বলে জানিয়েছে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। এছাড়া নদী দূষণ নিয়ন্ত্রণে এবং শিল্প কারখানার ব্যবহৃত পানি পরিশোধ করে পুনরায় ব্যবহার উপযোগী করার ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। শনিবার সন্ধ্যায় গাজীপুর শহরের পিটিআই অডিটোরিয়ামে নদী ও জলাভূমি সিম্পোজিয়াম অনুষ্ঠানে এসব বলেন তিনি। উপদেষ্টা বলেন, 5 আগস্টের পর যেসব বনভূমি দখল হয়েছে সেখানে আইনি জটিলতা নেই, সেগুলোর আগে উচ্ছেদ করা হবে। এছাড়া যেসব বনভূমিতে আইনি
স্থিতাবস্থা নেই, স্থগিতাদেশ নেই, সেগুলোকে টার্গেট করে উচ্ছেদ অভিযান চালানো হবে। এ সময় নদী ও জলাভূমি সিম্পোজিয়াম থেকে 16টি প্রস্তাবনা তুলে ধরা হয়। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ইউজ গাইডলাইন এটা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। ইন্ডাস্ট্রিগুলো চাইলেই বিপুল পরিমাণ পানি বিনা পয়সায় তুলতে পারবেন না, এবং প্রাইসিংটাও এমনই হবে, ওনাদের সাথে কথা বলেই হবে, কালকেই শুরু হবে না, তাদেরকেও তো একটু সময় দিতে হবে। প্রাইসিংটা এমন হবে যাতে করে ওনারা রিইউজ করার দিকেই ঝুঁকে পড়েন। পাহাড় ধস সহ নানা কারণে কাপ্তাই হ্রদের তলদেশ ভরাট হয়ে অনেক এলাকা নৌ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বছরের প্রায় 5 মাস রাঙামাটি জেলা শহরের সাথে 4 উপজেলার একমাত্র যোগাযোগ নৌপথে চলাচল অনেকটা বন্ধ হয়ে যায়। নৌযান চলায় ভোগান্তি ছাড়াও পরিবহন সংকট, নষ্ট হয় এই অঞ্চলের বিভিন্ন কৃষিপণ্য। মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হুমকির মুখে। তাই হ্রদ বাঁচাতে খনন সহ মহাপরিকল্পনার দাবি জেলাবাসীর। সড়ক না থাকায় রাঙামাটির 4 উপজেলা বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল ও লংগদুর সাথে জেলা সদরের যোগাযোগে নৌপথই ভরসা। তবে গত কয়েক বছরে কাপ্তাই হ্রদের তলদেশ ভরাট হওয়ায় বছরে 4 থেকে 5 মাস নৌযান চলাচল কঠিন হয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, যাতায়াতের দুর্ভোগের পাশাপাশি শুষ্ক মৌসুমে উৎপাদিত পণ্য বাজারে নেওয়া এবং জেলা শহর থেকে পণ্য আনতেও চরম দুর্ভোগে পড়তে হয়। দেশীয় ফলের সিজন, আম, লিচু, কাঁঠাল এগুলো এখন ভরপুর সিজন। এখন আমাদের পানি কমে যাওয়াতে ক্যারিং খরচটা বেড়ে গেছে। আমরা যেখানে হরিণে যেতে লঞ্চ এখন বরকল পর্যন্ত যাই, খুব কষ্ট করে থেকে যাই। 1960 সালে কৃত্রিম এই হ্রদ সৃষ্টির পর মিঠা পানির মৎস্য ভাণ্ডারে পরিণত হয় এ জলাশয়। তবে এই নাব্য সংকটে মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্রগুলো হুমকির মুখে। পানিতে যে মাছের প্রাকৃতিক খাদ্যগুলো থাকে, অর্থাৎ ফাইটোপ্লাঙ্কটন, জুওপ্লাঙ্কটন, সেগুলোর উৎপাদন ব্যাহত হয়। সেগুলো উৎপাদন ব্যাহত হওয়ার ফলে মাছ যখন খাবার কম পায় তখন মাছের ওই সময় গোনাডাল ডেভেলপমেন্টটা কম হয়, অর্থাৎ ম্যাচুরিটির দেরিতে আসে। পাহাড়ে মাটি কেটে অপরিকল্পিত কৃষি, জলবায়ু পরিবর্তন এবং 2017 সালের ভয়াবহ পাহাড় ধসে ক্রমাগত ভরাট হচ্ছে কাপ্তাই হ্রদের তলদেশ। বিভিন্ন সময়ে খননের উদ্যোগ নেওয়া হলেও হ্রদ সংরক্ষণে কোনো মহাপরিকল্পনা নেই, অভিযোগ স্থানীয়দের। তবে ব্যবস্থাপনা কমিটি বলছে, কাপ্তাই হ্রদ সংলগ্ন নদীপথ খননের কাজ চলছে, যা সুফল কিছুদিনে মিলবে। এখানকার যে 10টি খাল রয়েছে, নদী রয়েছে, সেই নদীগুলো খননের জন্য, ড্রেজিংয়ের জন্য একটা প্রকল্প নেওয়া হয়েছে। আমরা আশা করছি এই প্রকল্প কাজ শেষ হলে এখানকার নদীগুলো নাব্যতা বাড়বে। নাব্যতা বাড়লে শুষ্ক মৌসুমে যে 4-5টি উপজেলা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, সেটার একটা সমাধান হবে। নৌপরিবহন, মৎস্য, কৃষি সহ বিভিন্নভাবে কাপ্তাই হ্রদের উপর নির্ভরশীল প্রায় 3 লাখ মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রয়োজনীয় জনবলের অভাবে পড়ে আছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রায় 100 কোটি টাকা ব্যয়ের 10 তলা একাডেমিক ভবন। উদ্বোধনের 1.5 বছরেও নিয়োগ হয়নি পর্যাপ্ত জনবল, নেই প্রয়োজনীয় উপকরণ। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে আবর্জনার স্তূপে পরিণত হয়েছে ভবনটি। গবেষণা ও শ্রেণীকক্ষের সংকট সমাধানে নির্মাণ হয় এই 10 তলা ভবন। তবে প্রয়োজনীয় আসবাব, যন্ত্রাংশ আর উপকরণের অভাবে বেশিরভাগ ক্লাসরুম, ল্যাব ফাঁকা পড়ে আছে। জমেছে ধুলোর আস্তরণ। 7টি লিফটের 5টি বেশিরভাগ সময় অচল থাকে বলে অভিযোগ শিক্ষার্থীদের। সেগুলোর মান নিয়েও রয়েছে সংশয়। লিফটে আটকে যাওয়ার মতো দুর্ঘটনা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। লিফটের মধ্যে ছাত্ররা 20-25 মিনিট ধরে তারা আটকে ছিল। এমনও অবস্থা, তারা অনেকেই কান্না করে দিছে। এরকম অবস্থা, এই ঘটনাগুলো বারবার ঘটছে। সব জায়গায় বেঞ্চ নাই ঠিকমতো ক্লাস করার মতন, তারপর এই ময়লা আবর্জনা। শুধুমাত্র প্রশাসন না, এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকেও এগিয়ে আসতে হবে এগুলোর ম্যানেজমেন্ট বা সংরক্ষণের জন্য, সঠিকভাবে ইউজ করার জন্য। দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ আর উপকরণ বরাদ্দ দিয়ে সংকট সমাধানের আশ্বাস বিশ্ববিদ্যালয়ের। আমাদের যে লোকবল প্রয়োজন ওই বিল্ডিংয়ের জন্য, সেটা আমাদের বর্তমানে নেই। এটা ব্যবস্থা না করে এই বিল্ডিংটা আসলে খুলে দেওয়া হয়েছিল। এই ব্যবস্থাপনার জন্য লোকবল সংগ্রহের উদ্দেশ্যে আমরা ইউজিসির কাছে পত্র লিখেছিলাম। 2018 সালের 27 মে একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
মাদারীপুরে বিনোদন কেন্দ্র শকুনি লেকের সিসি ক্যামেরাগুলো নষ্ট হওয়ায় বেড়েছে চুরি, ছিনতাই সহ নানা অপরাধ। লেকে ঘুরতে আসা নারী দর্শনার্থীরা পড়ছেন নিরাপত্তাহীনতায়, হচ্ছে ইফটিজিং এর শিকার। স্থানীয়দের দাবি লেক এলাকায় আবার সিসি ক্যামেরা স্থাপনের। মাদারীপুরের শকুনি লেকে প্রতিদিন জেলা ও জেলার বাইরে থেকে ঘুরতে আসেন হাজারো দর্শনার্থী। তাদের নিরাপত্তার কথা চিন্তা করে 2023 সালে 15 লাখ টাকা ব্যয়ে 40টি সিসি ক্যামেরা বসানো হয় লেকে। তবে গত কয়েক মাস ধরে ক্যামেরাগুলো অকেজো হয়ে পড়ে আছে। সিসিটিভি ক্যামেরা অকেজো হওয়ায় বিনোদন কেন্দ্রটিতে চুরি, ছিনতাই ও ইফটিজিং সহ নানা অপরাধমূলক কাজ বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। কিশোর গ্যাং আছে, ইফটিজিং এর শিকার হই আর কি আমরা এখানে। তো সিসি ক্যামেরা থাকলে কি ওরা একটা ভয়ে থাকে আর আমাদের কাছেও একটা নিরাপত্তা লাগে আর কি। কিছুদিন আগে বাচ্চা চুরি গেছে, সিসি ক্যামেরা থাকলে সেখানে ধারাবাহিক দেখতে পারতো, কোন দিকে কোনালে গেল, মুখ করলে তো পাওয়া যেত, দেখা যেত। নিরাপত্তাহীনতার শঙ্কায় লেকে কমেছে দর্শনার্থী। দাবি উঠেছে নিরাপত্তার স্বার্থে দ্রুত সিসিটিভি ক্যামেরা মেরামতের। এগুলো রক্ষার জন্য আমাদের এখানে সিসি ক্যামেরা অবশ্যই প্রয়োজন। অতি দ্রুত এই সিসি ক্যামেরা যাতে আমাদের লেক পার দেওয়া হয়। নতুন করে আবার এগুলা যেভাবে না হয় আর সিসি ক্যামেরাগুলো আরো দ্রুত গতিতে বাড়াই দেওয়ার জন্য। জনগণের নিরাপত্তার কথা মাথায় রেখেই দ্রুতই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পৌরসভার প্রশাসক। ভেঙে ফেলা হয়েছিল গন্ডগোলের সময়, আর বাকিগুলো অকেজো হয়ে গিয়েছিল। কিছু কয়েকটা ক্যামেরা বোধহয় পাওয়া গিয়েছিল, ওগুলো খুলে পৌরসভায় রাখা হয়েছে। আমরা এটা চিন্তা করছি আবার নতুন করে আমরা এটাকে পুনঃস্থাপন করা যায় কিভাবে, এই প্রক্রিয়া আমরা হাতে নিচ্ছি। মাদারীপুর শহরের একমাত্র বিনোদন কেন্দ্র শকুনি লেক। 2015 সালে 22 কোটি টাকা ব্যয়ে লেকের সৌন্দর্য বর্ধন করে পৌর কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানির ঈদে গোপালগঞ্জে এবারের চমক 20 মণ ওজনের ষাঁড় হিটলার শাহিওয়াল জাতের গরুটি দৃষ্টি কেড়েছে সবার। গরুটির দাম চাওয়া হচ্ছে 5,80,000 টাকা। পটুয়াখালীর কলাপাড়ার সবার আকর্ষণে রয়েছে ফ্রিজিয়ান জাতের ষাঁড় কালু। প্রায় 25 মণ ওজনের ষাঁড়টি দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয়রা। কোরবানি উপলক্ষে গোপালগঞ্জের ঘোষেরচর উত্তরপাড়ার আকাশ মোল্লা প্রায় 800 কেজি ওজনের গরু প্রস্তুত করেছেন। 4 বছর আগে তাদের পালে জন্ম নেয় পাকিস্তানি শাহিওয়াল জাতের বাছুর। শান্ত স্বভাবের ষাঁড়টির নাম রাখেন হিটলার। গত বছর কোরবানির হাটে দাম কম হওয়ায় বিক্রি করা হয়নি ষাঁড়টি। ঘাস, গম সহ দেশীয় খাবার খাইয়ে বড় করে তোলা ষাঁড়টির ওজন প্রায় 20 মণ, যার দাম চাওয়া হয়েছে 5,80,000 টাকা। এর রশি ছাড়াই আমি সবসময় পালন করছি, আর সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দিয়ে লালন পালন করা হয়েছে। এই গরু রশি ছাড়া টাউনে আমার ছেলে গরু নিয়ে বেড়ায়, আমার ছেলে সামনে থাকে, আমি থাকি পিছে, কোনো লোক হামলা করে না। ইতিমধ্যে হিটলার এলাকায় সাড়া ফেলেছে। প্রতিদিনই ষাঁড়টি দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। আমরা এই গরুর সাথে খেলা করি, ঘাড়ে উঠি চুলকাই দিই, রাস্তায় বসে ওর সাথে ঘুরি। সবাই হাতাচ্ছে, ধরতিছে, আমরা যে গরুর সামনে দাঁড়ায় আছি, গরুটা খুব নরম ভদ্র। পটুয়াখালীতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফ্রিজিয়ান জাতের ষাঁড় কালু। দৈর্ঘ্যে 10 ফুট ও প্রস্থে 7.5 ফুটের বিশাল দেহের ষাঁড়টির ওজন প্রায় 25 মণ। ষাঁড়টির দাম চাওয়া হয়েছে 8 লাখ টাকা। দানাদারটা কম খাওয়াই, ঘাস বেশিরভাগ ঘাস খাওয়াই। 25 মণ ওয়েট আছে। গরু লালন পালনের বিভিন্ন পরামর্শ দিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। খামারিদের সব ধরনের সহযোগিতা দেওয়ার পাশাপাশি নতুন খামারিদের অনুপ্রাণিত করা হচ্ছে বলেও জানান তিনি। এবং তার সাথে হচ্ছে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ, আমাদের পরামর্শ, এগুলো তার সাথে হচ্ছে আমাদের কন্টিনিউ আছে। এতে যারা গবাদি পশু লালন পালন করতে চায় স্বাস্থ্যসম্মত উপায়ে, বৈজ্ঞানিকভাবে, তাদেরকে আমরা বিভিন্ন সময় ট্রেনিং দিয়ে থাকি, পরামর্শ দিয়ে থাকি। পটুয়াখালীর কলাপাড়ায় ছোট বড় মিলিয়ে প্রায় 90টির মতো গরু ছাগলের খামার রয়েছে। এবছর উপজেলায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে 22,000 গরু, মহিষ ও ছাগল। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাই।